শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আর আজকে একদম সকাল থেকে শুরু করে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত পুরোটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর কত কত কাজ আমি করতে পারি সবটাই কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে করব। আর সকালবেলা ঘুম থেকে উঠে এই মহান কাজটা আজকে আমি করে রাখছি। আর আগের দিন আমি জানো তো ভুলে গেছিলাম, সে ভিজিয়ে রেখেছি আবার জল দিয়ে। আর জল দিয়ে মাছ ভিজিয়ে রাখলে কিন্তু আমার মনে হয় যেন টেস্ট একটু হলেও লেস হয়। আমি ভীষণই নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে। আর আমাদের সময় না মেয়েদেরকে ধরো 10 ক্লাস পাস হয়ে গেছে বা 12 ক্লাস পাস হয়ে গেছে, তারপরে কিন্তু মোটামুটি আত্মীয় স্বজন থেকে পাড়া প্রতিবেশী সম্বন্ধ দেখার একটা মানে চল কিন্তু ছিল তখন। এখন নেই, তখন ছিল ভীষণভাবেই। তো আমার থেকে ছোট ছোট মেয়েদের কিন্তু বিয়ে হয়ে যেত। আর আমরা যেহেতু নিম্নবিত্তই ছিলাম বলতে গেলে, তো বাবা ভাবতো যে আমি অসুস্থ, যত তাড়াতাড়ি পারি মেয়েকে যদি একটা ভালো মানে কোনো সচ্ছল ঘরে মেয়েকে দিতে পারি তাহলে আমার মেয়ের অভাব হবে না। কারণ যে কোনো মুহূর্তে আমার কিছু হতে পারে। আমার বাবার হাই ব্লাড প্রেশার ছিল, মানে সুগারও ছিল তার সাথে। তো সেই কারণে কী বলো তো, যখন আমার পার্ট টুর ফাইনাল এক্সাম হবে তখন কিন্তু আমার এই সম্বন্ধটা আসে। তো এই সম্বন্ধটা আসাতে আমার যেহেতু সমস্ত কিছু মিলে গেল, তারপরে কিন্তু আমার বিয়ে হয়ে গেল। যাই হোক, বিয়ের কয়েক মাস পরে আমার ফাইনাল এক্সাম ছিল, তো আমি তখন দিয়েছিলাম। আমার কিন্তু ছোটো থেকে খুব ইচ্ছে ছিল আমি কল্যাণী ইউনিভার্সিটিতে পড়াশোনাটা করবো। কারণ কল্যাণী হচ্ছে আমাদের এই নদিয়াতে, আমি তো নদিয়া ডিস্ট্রিক্টেরই মেয়ে, তো খুব কাছেই আমাদের বাড়ি থেকে। তো ভেবেছিলাম যে ওখানে পড়াশুনো করব। যাই হোক, বিয়ের পর একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায় তখন কিন্তু তাকে পর বললেই সে পড়তে পারে না, তাকে যদি একটা পড়ার পরিবেশ দেওয়া না হয়। আমার বাড়ি থেকে শুধু বলতো পর, আমার মা বলতো পড়াশুনো কর, নাহলে পরে বুঝতে পারবি, আফসোস করবি। কিন্তু আমাকে সেই পড়ার পরিবেশটা দেওয়া হয়নি। আর আমার হাজব্যান্ড বাড়ি থাকতো না, আমার হাজব্যান্ড থাকতো অনেক দূরে, বিয়ের 15 দিন পর চলে গেছে। তো আমার তো একদম দেখবে একটা সদ্য 20-21 বছরের মেয়ের মন তখন চঞ্চল থাকে না, তার হাজব্যান্ডের কাছে যাব, তার সাথে থাকবো, এই ধরনের স্বপ্নগুলো কিন্তু তখন আমি ভাবতে শুরু করলাম। আমি কিন্তু আর পড়াশুনোর বিন্দুমাত্র কোনো ইচ্ছে আমার মনের ভেতরে কোথাও ছিল না। মনে হচ্ছে যেন আমার উপরে বোঝাটা জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। বিয়ে থা হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু একটা মেয়ের জীবন একেবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ঘুরে যায়। এটা প্রত্যেকটা মেয়ের জীবনেই। তবে কিছু কিছু ক্ষেত্রে হয় ভালো, একদমই যে হয় না তা নয়। যাই হোক, আমার ঘুরে গেছিলো, আমার হাজব্যান্ড আরও ছিল না, ওই কারণে কিন্তু আমার মন আরও বেশি চঞ্চল হয়ে গেছিলো। তো আমার হাজব্যান্ডও বলতো ফোনে যে পড়াশুনো করো, আমি তো এখানে আছি। কিন্তু আমি না খুব কান্না করতাম আমার হাজব্যান্ড ফোন করলেই। আর আমার হাজব্যান্ড তো সবসময় ফোন করতে আমাকে পারতো না, তখন তো এরকম মোবাইল ফোন ছিল না হাতে। তখন ছিল হচ্ছে কবে বর্ডার থেকে আসবে টাউনে তারপরে আমাকে ফোন করবে, সেটা 15 দিন 20 দিনও হতে পারে। তো হাঁ করে বসে থাকতাম, কবে এই 15 দিন 20 দিন পরে কখন এসে করবে জানাও ছিল না। আবার ল্যান্ড ফোনে ফোন করতো। তখন একটাই সুবিধা ছিল যে আমার বাপের বাড়িতেও ল্যান্ড ফোন ছিল, আমার শ্বশুর বাড়িতেও কিন্তু ল্যান্ড ফোন ছিল। যেখানে আমি থাকতাম না কেন ও আমার সাথে ফোনে কথা বলতে পারতো। আর যখন ফোন করতো তখন তো প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা বলতাম। কী কথা বলতাম জানি না, তবে এখন তো 1-1.5 ঘন্টা কথা বলি না, এখন খুব কম, 5 মিনিট থেকে 7 মিনিট, জোর হলে 10 মিনিট। আমার কথার থেকে বেশি আমার হাজব্যান্ডই কিন্তু ফোনে কথা বলে বেশি। আর সামনে থাকলে আমি বেশি কথা বলি, আর ফোনে কিন্তু আমার হাজব্যান্ড। আর জানো তো বন্ধুরা, আমার হাজব্যান্ড কিন্তু দিনে 50 বার তো ফোন করেই করে। এখন আবার মেয়েকেও করে, আর প্রচুর ফোন করে। তবে একটু ডিউটিটা ওর এখন চাপ বেড়েছে বলে একটু কম করতে পারে। আর না হলে কিন্তু সারা দিন ফোন। ধরো কোথাও আমি একটু যাব, ধরো রেডি হচ্ছে তখন একবার ফোন করবে, আবার হয়তো টোটো অটোতে উঠবো তখন একবার করবে, মাঝখানে করবে, আবার ধরো যেখানে গেলাম, ধরো বাপের বাড়ি গেলাম, ওখানে নামার পর এসেছো পৌঁছেছো, ও কিন্তু প্রচুরবার ফোন করে। ওর না ভেতরে একটা খুব চিন্তা আর খুব মায়া একটা কাজ করে, সেই থেকেও প্রচুরবার ফোন করে। মাঝে মাঝে বিরক্ত হই ফোন ধরার জন্য, যে হয়তো ফোন ধরতে গিয়ে কিছু একটা রাস্তাঘাটে থাকলে পরে না, তখন হয়তো কিছু করছিলাম বা নামতে গেলাম উঠতে গেলাম টোটো থেকে বা গাড়িতে, তখন কিন্তু দেখবে ফোনটা রিসিভ করা খুব মুশকিল হয়ে যায়। সেই সময় হয়তো কখনো কখনো একটু বিরক্ত হই, কিন্তু আমি জানি যে ও খুব চিন্তা করে। আর ওর ভেতরে না প্রচণ্ড মায়া কাজ করে, এগুলোর থেকেই কিন্তু ও করে এতবার ফোন। তবে শুধু যে আমাকে করে বা মেয়েকে করে তা নয়, তেমনি কিন্তু ওর বাড়িতেও ও করে, ওর দিদিদের করে, ওর মাকে করে। এটা কিন্তু ওর একটা স্বভাবও আছে, ওর নিজের লোকদের প্রতি যে একটা ভালোবাসা, এটা কিন্তু ওর আছে। আর তৃষ্ণা বলছিল যে
ছুটিতে আসলে আমার হাজব্যান্ড যায় কি না ওর বাড়িতে? হ্যাঁ, অবশ্যই যায়, প্রত্যেকবার যায়, একবার না কয়েকবার যায় ও। সেটা তো আমি তোমাদেরকে ক্যামেরাতে দেখাই না, বা আগে আগে কয়েকবার দেখিয়েছিলাম। আমিও যাই, আর ও কিন্তু একা যায় অনেক অনেকবার। তো যাই হোক, আমি কখনো যদি সুযোগ হয় তো তোমাদের সাথে শেয়ার করব সেটা। আর বন্ধুরা দেখো, সকাল সকাল কিন্তু এই কাজটা আমি করি। এই যে কাজগুলো করি না, করার পর কিন্তু আমি টুপ করে মানে একদম তাড়াতাড়ি করে জামা কাপড় চেঞ্জ করে, মানে আগে হাত পা ভালো করে ধুই, আমি কিন্তু স্নান করি না। দিয়ে সকালের যে ঠাকুর তোলা, জায়গা মোছা, বাসন ধোয়া, এই সমস্ত কিন্তু করে আমি সকালের ভোগটা ঠাকুরের দিয়ে দিই। তারপরে দুপুরবেলা আমি আমার সময় মতন, সে 1টা বাজুক বা 1:30 বাজুক বা 12:30 বাজুক, তখন এসে দিই। যেহেতু সকালের ভোগটা আমি দিয়ে দিই না ভগবানকে, সেই জন্য কিন্তু কী বলো তো, আমার দুপুরবেলা দেরি হলেও কোনো অসুবিধা নেই। কিন্তু যারা সকালের ভোগ দাও না, তারা কিন্তু অবশ্যই 12টার মধ্যে একদম ভোগ দেবেই দেবে ভগবানকে। মানে তোমরা যাই দাও না কেন, সে নকুলদানা, বাতাসা বা মিছরি, তবে না নকুলদানা না দিলেই পারো, কিন্তু তোমরা সবাই চেষ্টা করবে বাতাসা বা মিছরি দিতে। নকুলদানার মধ্যে না থাকে কী বলো তো, চাল দেওয়া থাকে। তো একাদশীর সময় কিন্তু সেটা দেওয়া উচিত না ভোগে, সেজন্য আমি নকুলদানা কোনো দিনই আর দিই না। মিছরি আর না হলে বাতাসা, বেশিরভাগই আমি মিছরি দিই। আর দেখো, শীতের পোশাকগুলো সমস্ত ছাড়িয়ে দিলাম। আর সকালবেলা কিন্তু গোপু সোনাদের একদম জামা কাপড় পাল্টে গা মুছে আমি এই সমস্ত পরিয়ে টরিয়ে সাজিয়ে দিলাম। তো আর তোমাদের সাথে পুজোটা শেয়ার করলাম না। সামনে দোল পূর্ণিমা আছে, দোল পূর্ণিমাতে কিন্তু দোল আমি কীভাবে খেলি আমার গোপু সোনাদের সাথে, সেটা তো অবশ্যই শেয়ার করব। আর তারপরে চলে আসলাম দুপুরে রান্নাবান্না কী হবে সেই সমস্ত নিয়ে। বন্ধুরা, আমরা যাকে খুব ভালোবাসি বা যাদেরকে খুব ভালোবাসি, তাদের সঙ্গে অনেক দিন কথা না হলে দেখবে মনটা কেমন খারাপ হয়ে যায়। আমার মন কয়েকদিন ধরে খুব খারাপ ছিল। পায়েল আর অনন্যা, এই দুজনা কিন্তু আমার সাথে কথা বলছিল না কিছুতেই। অনন্যা আজও আমার সাথে কোনো কথা বলছে না, কোনো কমেন্টস করছে না। জানি না আমার জীবন থেকে হারিয়ে গেল কি না। পায়েলকেও আমি ভেবেছিলাম মনে হয় হারিয়ে গেছে, তবে না, পায়েল আমাকে পরশুদিন কমেন্টস করেছে ওর জরায়ুতে মানে টিউমার হয়েছিল, সেই অপারেশন হয়েছে। তো সেই কারণে ও আমার সাথে অনেক দিন কথা বলতে পারেনি। এটা তো অনেক বড় অপারেশন। আমি শুনে তো অবাক হয়ে গেছি যে ওর এত বড় অপারেশন হয়েছে। তবে পায়েল আমাকে আগে একটুও জানায়নি, একটু জানালে কিন্তু আমার চিন্তাটা কম হতো। যাই হোক, ও ভালো আছে, এটাই বড় কথা। আর খুব সাবধানে থেকো এই সময়। আর কতদিন হলো অপারেশন, কী হয়েছে আমাকে একটু জানিও, কারণ আমি আমার সোনা বাচ্চাকে অনেক ভালোবাসি আর অনেক অনেক মিস করেছি। আর আমার নতুন বন্ধুরাও সবাই কিন্তু জেনে গেছে আমার পায়েলের কথা। আমি এতবার বলেছি পায়েলের কথা। যাই হোক, আমাকে কমেন্টস করো পায়েল, আর আমার সাথেই থেকো, কারণ তোমার কমেন্টস তো আমি ভীষণ মিস করি। আমার আরেকজন বন্ধু, ওর নাম হচ্ছে স্মৃতি দেবী। স্মৃতি তো আরেকজন আছে, তাই আমি বললাম দেবী কথাটাও। তো ও আমাকে লিখেছে যে আমি কাছে থাকলে তোমার সাথে দেখা করতে যেতাম দিদিভাই, খুব ইচ্ছে করে একটু যাই, গল্প করি, খুব ভালো লাগে তোমাকে। তো প্রথমে স্মৃতিকে আমার অনেক ভালোবাসা। আর ওর যে আমাকে এত ভালো লাগে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আর সত্যি বলছি বোন, আমারও ভীষণ ইচ্ছে করে যে আমি তোমাদের সাথে বসে, সামনে বসে না গল্প করি, অনেক কথা বলি। আমি কিন্তু কথা বলতে ভীষণ ভালোবাসি, একবার কথা বললে কিন্তু থামতে চাই না। তোমরা তখন ভাববে যে এত কথা বলে দিদি সামনে থেকে। তবে জানি না কবে মানে তোমাদের কারো সাথে আমার দেখা হবে প্রথম। যদি ভগবান চায় তো অবশ্যই তোমাদের সাথে আমার কারো না কারো তো অবশ্যই দেখা হবে। আর তোমরা যদি মানে সুযোগ পাও, অবশ্যই কিন্তু আমার সাথে দেখা করো। আর স্মৃতি, তোমাকে একটা কথা বলছি, তোমার যে প্রোফাইল পিকচার, ওখানে একটা তুমি পিকচার দিও, যে কোনো একটা পিকচার। আর তোমার হলে তো খুবই ভালো, কারণ ওখানে না ব্ল্যাক করা আছে, মানে ব্ল্যাঙ্ক, একদম কালো। অনেক সময় কিন্তু আমি বুঝতে পারি না তোমার ওখান থেকে যে কমেন্টস হয়েছে। মানে আমি কয়েকবার দেখেছি যে হঠাৎ করে কালো চোখে পড়লো কি, পরে দেখছি না এটাও একটা অ্যাকাউন্ট। ওই অ্যাকাউন্টটা বোঝার জন্য তুমি অন্য কোনো একটা রং দাও, কিংবা তুমি তোমার ছবি দিলে তা খুবই ভালো। যদি সম্ভব হয় তাহলে সেটা করো। যাই হোক বন্ধুরা, এটা হচ্ছে দেশি কাতলা মাছ, হয় না ছোটো ছোটো, যেমন 1 কিলো ওজনের, সেটা। একজনে বলেছো যে দেখাবে কি মশলা দিচ্ছ। দেখো, প্রথমে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিলাম। তারপর কিন্তু আলু আর সজনেটা সেদ্ধ করে রেখেছিলাম, ওটাকেই আমি অল্প তেলে ভেজে নিলাম, হালকা করে, খুব বেশি নয়। এর মধ্যে আছে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, এই তিনটেই কিন্তু, আর কিচ্ছু পেস্ট দেওয়া নেই। এর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত দিলাম। তারপরে দেখো দিয়ে দিলাম একটু আমি জিরের গুঁড়ো, যেহেতু কম তেল দিই না, পুড়ে যাবে বলে একটুখানি কিন্তু জলও দিয়ে দিলাম। বাস এটাকে একদম কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করলাম। তারপর পরিমাণ মতন জল দিয়ে দিলাম, ফুটে গেল, দিয়ে দিলাম মাছ। তো একদমই এই সহজ দিয়ে দিই। তোমরা গরম মশলা
খেলে মানে লাস্টে গরম মশলা দিয়ে দেবে। আমি যেহেতু একা আছি বলে আর গরম মশলা দিইনি। আর সজনে ডাঁটা তো কিন্তু ধনেপাতা ভালো লাগে না খেতে। যাই হোক, রান্না কিন্তু কমপ্লিট করে দেখো বন্ধুরা, খুব সকাল সকাল করে নিয়েছি আজকে, জানো তো। তারপরে এসেছে এই যে পাপোশগুলো, এগুলোকে আজকে আমি ধুতে, আর এগুলো তো বাইরে ধোয়া ছাড়া কোনো গতি নেই, ভেতরে ধুলে না মানে কি বলো তো, খুব জল অনেক বেশি লাগে, তারপরে এরকম ছড়িয়ে দিলে না বাথরুমটা খুব নোংরা হয়ে যায়, সেই জন্য। আর দেখেছো কীভাবে পরিষ্কার করছি আমি, কিন্তু একদম যে থুপে থুপে বলে না কাঁচা, এগুলোকে কিন্তু আমি সেইভাবে করি না, মানে এই কার্পেটগুলোকে আমি এইভাবে লম্বা করে পেতে লম্বাভাবে কিন্তু জল দেব। এইভাবেই তোমরা করবে। গায়ে মাখার যে ছোপাটা হয় না, সেটা দিয়েই কিন্তু আমি করছি আলতো আলতোভাবে। যদি ব্রাশ দিয়ে ডলি তাহলে কিন্তু ব্রাশটা না খারাপ মানে ব্রাশের এসেতে আমার এই ক্লথটা খারাপ হয়ে যেতে পারে। তো দেখেছো কত ধীরে সুস্থ ধৈর্য ধরে কিন্তু করতে হবে। এ কিন্তু কম বয়সের ধৈর্য না, এটা হচ্ছে বেশি বয়সে, মানে আমার বয়সের মহিলারাই ধৈর্য ধরতে পারবে, আর কম বয়সেরা কিন্তু ধৈর্য রাখতে পারবে না। আর এইভাবে করলে অনেক দিন কিন্তু আমার এই কার্পেটটা ভালো যাবে। তো দেখো বেশ এইভাবে পরিষ্কার করে নিই। আর ওই যাও দেখতে পাচ্ছ পাশে একটা পা কে আছে বলো তো, হেনা আছে কিন্তু। হেনা আর আমি গল্প করতে করতে কিন্তু কাজটা করে নিচ্ছি, মানে আমি। আমার নতুন বন্ধু হচ্ছে জুই। জুইকে আমার অনেক ভালোবাসা। আর জুই খুব সুন্দর সুন্দর কিন্তু কমেন্টস করে। তো এরকমই কমেন্টস করে আমার পাশে থেকো। আর তোমার কমেন্টসের সাথে কিন্তু আমার মনের অনেকটাই মিল হয়। ভীষণ ভালো লাগে জুইয়ের কমেন্টস পড়ে। আর আমার সাথে থেকো, আমাকে কিন্তু সব সময় কমেন্টস করে আমাকে অনেক অনেক বেশি মানে পজিটিভ এনার্জি দিও এইভাবেই। খুব ভালোভাবে জানো তো, অনেক অনেক জল নিয়ে, তোমাদের তো অতবার দেখায়নি, খুব ভালো করে ধুয়ে তারপরে দেখো এখানে নিয়ে আসলাম। অনেকটা বেলা হয়ে গেল না, এই কাজটা আরও সকাল সকাল করলে ভালো হতো। যাই হোক, আশা করছি শুকিয়ে যাবে। আর যদি শুকিয়ে না যায় তো একটু উল্টে পাল্টে যদি দিতে পারি না মাঝখানে, তাহলে কিন্তু শুকিয়ে যায়। কিন্তু কী বলতো, সিঁড়ি ভেঙে আর ভাল লাগে না। আর নিচেই দিতাম, নিচে দিলে কুকুর উৎপাত করে মারছে। তোমরা জানো আমার জুতো নিয়ে চলে গেছিলো কুকুর ওখানে, একটা জুতো খুঁজেই পাচ্ছি না। হেনা আসলে যে জুতোটা পরে সেটা বাইরেই থাকে, ওখান থেকে একটা নিয়ে গেছিলো। আর এই দেখো মাছের ঝোল দেখেছো কীরকম হয়েছে, এরকম মানে গাঢ় হলে খেতে কিন্তু ভালো লাগে। আর ওটা করছি থোড় দিয়ে মুগ ডাল দিয়ে, ওটাও খেতে ভীষণই ভালোবাসি আমি। আমার যা বয়স, এ বয়সে আমার দিদিভাই কিন্তু কমই, আমার সব বোন, আমার সন্তান তোমরা এরকমই। তো আমার তো কয়েকজনও দিদিভাই আছো, তার মধ্যে বীণাপানি দিদিভাই, রূপা দিদিভাই আর সুতপা দিদিভাইও আছে কিন্তু। তার সাথে অ্যাড হয়েছে আমার সোমা দিদিভাই, ও নিতা দিদিভাইও আছে। তো এই সোমা দিদিভাই হচ্ছে আমার মানে নতুন সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স যাই বলো। তো এই দিদিভাই আমাকে কমেন্টস করেছে যে হঠাৎ করে দিদিভাইয়ের সামনে আমার ব্লগটা গেছে, তো দিদিভাই দেখেছে, দেখার পর কিন্তু খুব ভালো লেগেছে, আমাকে কমেন্টস করেছে। তো দিদিভাই এইভাবে আমার পাশে থেকো, কারণ খুব কম লোকের কাছেই তো আমার ভিডিও পৌঁছেছে, খুব বেশি লোকের কাছে পৌঁছায়নি। কারণ হচ্ছে যদি পৌঁছাতো তো আরও অনেক অনেক লোক দেখতে পেত। তো তোমরা যদি আমার ব্লগ ভালো লাগে তো তোমরা চাইলে কিন্তু শেয়ার করতে পারো। তবে শেয়ার আমার ভিডিও করে কেউ কেউ, আমি জানি না কারা শেয়ার করে, আমার শেয়ার বক্সে দেখায় যে শেয়ার করে, মানে আমার শেয়ার হয় আমার ভিডিও। যাই হোক দিদিভাই, এইভাবেই আমাকে মানে কমেন্টস করো, আর দিদির মতন আমার সাথে থেকো, মানে বোনকে আগলে রেখো। বোনের ভুল দোষ গুণ সমস্তটাই কিন্তু নিজের মনে করে তুমি আমাকে বলবে। আর এখন ডিনার কমপ্লিট হয়ে গেছে, তারপরে ব্রাশ করতে এসেছি। দুপুরে যা ছিল তাই খেয়েছি। মাছের ঝোলটা দেখবে আলু সজনেটা খুব কম তেলে করেছি, আমি কিন্তু ভাজিনি, আলুটাকেও ডিপ ফ্রাই করিনি আর সজনে ডাঁটাকেও ডিপ ফ্রাই করিনি, যেহেতু তেল খাওয়া বারণ সে কারণে। তো অনেকেই আছে যে মাছের আলু খুব ভালো করে না ভাজলে খেতে পারবে না, তো তারা এইভাবে খেও না, তোমরা তোমাদের মতন করেই খেও। আমি শরীর ভেবে আমি আমার মতন করেই খাই আর কি। আর যারা আমার মতন আছো তারা আমার বয়সে আর কি এভাবেই খাওয়ার চেষ্টা করো। আর বন্ধুরা দেখেছো ওই ঘর একদম মানে আমি রেডি করে রেখে চলে এসেছি। আজ কিন্তু আমি নিচে ঘুমাবো, খুব গরম গরম লাগছে জানো তো, ওপরের ঘরে না ফ্যান চালাতে হচ্ছে। তো নিচের ঘরটা তো ঠান্ডা, ভাবলাম যে না ফ্যান না চালিয়েই যদি নিচে থাকি তাহলে কিন্তু আরামে ঘুমোতে পারবো। আর আজকের মতন এই পর্যন্ত, টাটা।